না না, বিরিয়ানি আমি খাওয়াতে পারি, যদি তোমরা খাও, অপেক্ষা করো, আমি আনিয়ে নেবো। প্রেস বিবৃতিটা এটা টাইপ করে হয়ে গেছে, এটাকে জেরক্স করে বের করছে। এটা ইংরেজিতে, এটা হচ্ছে অল ইন্ডিয়া রিপোর্টে পাঠাচ্ছি, সেটা করে দিচ্ছি, তারপরে দিচ্ছি। প্রেস বিবৃতিটা আসছে, এটা বাংলায় হচ্ছে। এটা মধ্যে অল ইন্ডিয়া দিল্লিতে পাঠাতে হবে, তার রিপোর্ট। অল ইন্ডিয়া থেকে প্রেস রিলিজ হয়ে গেছে, সকালে তো পাঠিয়ে দিয়েছি। না না, অল ইন্ডিয়া থেকে দিল্লি থেকে প্রেস রিলিজ হয়েছে। এটা হচ্ছে আমাদের CI2 সেন্টারে যে রিপোর্ট যাবে দিল্লিতে, আর একটা রিপোর্ট, এই যে এটা আছে না অ্যাটেন্ডেন্সগুলো, আর এখানকার রিপোর্টটা আমাদের অল ট্রেড ইউনিয়নের করছে। তাহলে শুরু করব। আচ্ছা, প্রথমেই আমি আপনাদের মিডিয়ার বন্ধুদের, আজকে আপনারা যেভাবে গঠনমূলক ছবি গোটা দেশের মানুষের মধ্যে আপনারা তুলে ধরেছেন, তার জন্যে আমরা শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে পশ্চিমবাংলাতে এই সাধারণ ধর্মঘট সর্বাত্মক চেহারা নিয়েছে, আপনারা সকাল থেকে দেখেছেন। কার্যত আমাদের পশ্চিমবাংলার যে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, আমাদের দেশের শিল্পভিত্তিক ফেডারেশন, 12ই জুলাই কমিটি এবং আমাদের সারা দেশের কৃষক সংগঠনগুলো যে সাধারণ ধর্মঘট আজকে ডেকেছে, সেই সাধারণ ধর্মঘটের পশ্চিমবাংলায় সর্বাত্মক চেহারা নিয়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সর্বত্র, এবং আমাদের রেল পরিষেবা পশ্চিমবাংলায় সম্পূর্ণভাবে বন্ধ। শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, সাউথ ইস্টার্ন রেলওয়ে বা নর্থ ইস্টার্ন রেলওয়ে সমস্ত ট্রেন হচ্ছে বন্ধ। মেট্রো সামান্য কিছু চলছিল, সামান্য কিছু লোক যাতায়াত করছিল, কিন্তু তাও ঠিকমতো চলছে না। কলকাতায় রাজ্য সরকার কিছু সরকারি বাস চালানোর চেষ্টা করেছে, আমরা বাধা দিইনি, কিন্তু সারা পশ্চিমবাংলাতে আজকে কোনো গাড়ি কোনো জেলাতে চলছে না, সমস্ত পরিবহন বন্ধ। এবং সাধারণ মানুষ, কলকারখানার শ্রমিক, সরকারি কর্মচারী এবং খেতে খামারে যারা কাজ করেন, কৃষক, খেতমজুর, তারা আজকে ব্যাপকভাবে ধর্মঘটে অংশগ্রহণ করেছে গোটা পশ্চিমবাংলায়। এবং চা বাগানে 70% বেশি পাহাড়ের চা বাগানগুলোতে ধর্মঘট কম হয়েছে, কিন্তু এমনি তরাই ডুয়ার্স হচ্ছে সর্বাত্মক ধর্মঘট, পাহাড়ে একটু কম হয়েছে। চটকলে 100%, 100% ধর্মঘট হয়েছে। এবং ব্যাংক সেক্টরে 100% ধর্মঘট হয়েছে। বিএসএনএলে রেগুলার ওয়ার্কার 85%, কন্ট্রাক্ট ওয়ার্কার 75% ধর্মঘটে অংশগ্রহণ করেছে। কোলে 75%, কয়লা শিল্পে। অয়েল ইন্ডিয়াতে 100% ধর্মঘট হয়েছে। তারপরে হচ্ছে বটলিপ ফ্যাক্টরি, যেগুলো চা বাগানে, 100% স্ট্রাইক হয়েছে। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে 80% স্ট্রাইক হয়েছে। স্টিলে 60%-এর উপরে স্ট্রাইক হয়েছে। আইসিডিএসে 100% ধর্মঘট,
মিড ডে মিল 100% ধর্মঘট, মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ 100% ধর্মঘট, আশা 60 থেকে 70% স্বাস্থ্যকর্মী আজকে ধর্মঘট অংশগ্রহণ করেছে। কিন্তু জানেন স্বাস্থ্য পরিষেবা গুরুত্বপূর্ণ, যারা অসুস্থ তাদেরকে সার্ভিস দিতে হচ্ছে। বিড়ি শিল্পে 100% ধর্মঘট হয়েছে রাজ্যে। প্রাইভেট ট্রান্সপোর্ট বাস 100% ধর্মঘট প্রায়। এবং কলকাতাতে মানে ডিস্ট্রিক্টগুলোতে, কলকাতাতে 70 থেকে 80% কলকাতায় প্রাইভেট বাস চলেনি। কলকাতা পোর্টে 90% কলকাতা পোর্টে যারা পার্মানেন্ট ওয়ার্কার ধর্মঘটে অংশগ্রহণ করেছে। কন্ট্রাক্টর ওয়ার্কার সামান্য কিছু কাজ করেছে, কিন্তু অধিকাংশ কন্ট্রাক্টর ওয়ার্কার কাজ করেনি পোর্টে, ক্যালকাটা পোর্ট। গার্ডেন ডিস শিপ বিল্ডিংয়ে 85% স্ট্রাইক ধর্মঘট হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকাতে 90% স্ট্রাইক। ওলা উবের ট্যাক্সিতে 80%-এর উপরে স্ট্রাইক হয়েছে, হলুদ ট্যাক্সিতেও তাই। শপিং মলগুলো টোটালি বন্ধ, বিগ বাজার টাজার। অটোমোবাইল ডিলারদের যে এমপ্লয়িজ 70 থেকে 80% স্ট্রাইক বন্ধ। গৃহ সহায়িকা 90% কাজে আসেনি। ইন্স্যুরেন্স সেক্টর 95% স্ট্রাইক হয়েছে, মানে ইন্স্যুরেন্স, এলআইসি টেলআইসি এগুলো, বিমা। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ আমাদের রাজ্যে 90% স্ট্রাইকে ধর্মঘটে অংশগ্রহণ করেছে। এবং সিগনিফিক্যান্টলি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা এবারে 60 থেকে 70% ধর্মঘটে অংশগ্রহণ করেছে। স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, যদিও নবান্ন থেকে হয়তো বলবে 80-90% ধর্মঘট হয়েছে, শ্রমিক কর্মচারীরা কাজ করেছে। সেটা আবার কোনো কোনো ক্ষেত্রে ওদের যোগ করলে দেখা যায় 110%, 15% হয়ে গেছে কাজ করেছে, মানে যা জল ঢালে মমতা ব্যানার্জি। আজকে গোটা রাজ্যে এই ধর্মঘট প্রচার করতে গিয়ে আমাদের প্রায় 1000-এর উপরে কর্মী গোটা রাজ্যে তারা গ্রেপ্তার হয়েছে। এবং অনেকগুলো জায়গাতে লাঠিচার্জ করা হয়েছে, র্যাগ নামানো হয়েছে। বারাসাতে আপনারা জানেন, কলকাতায় এই ঘটনা ঘটেছে। এবং হ্যাঁ, এবং সামগ্রিকভাবে গোটা রাজ্যে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েগুলো অবরোধ হয়েছে। কৃষক সংগঠন, খেতমজুর সংগঠন, শ্রমিক সংগঠন এবং বামপন্থী, শুধু না, জাতীয় কংগ্রেসের অনুগামী ছাত্রজোড়া, ট্রেড ইউনিয়ন এবং বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠন, বামপন্থী কৃষক সংগঠন সব একসাথে এই ধর্মঘটে নেমেছে। যার ফলে এবারে ধর্মঘট শুধুমাত্র শহর কলকারখানার ভেতরে না, গ্রামাঞ্চলে, অঞ্চলে, ব্লকে এবং জেলার সমস্ত হাট বাজার, ছোট ছোট শহর, সমস্ত জায়গাতে গ্রামীণ বন্ধ, যেটা গ্রাম বাংলা বন্ধ কৃষক সংগঠন থেকে ডাকা হয়েছিল, তা সর্বাত্মক চেহারা নিয়েছে। এবং কৃষকরা, খেতমজুররা চাষে আজকে জমিতে নামেনি, শ্রমিকদের মতো তারাও ধর্মঘটে সামিল হয়েছে। এবং এই ধর্মঘটের বৈশিষ্ট্য এবারে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নানা রকমভাবে বিভ্রান্তি করা সত্ত্বেও, মুখে যাই বলুক, আজকে সাধারণ মানুষ এই ধর্মঘটে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। এবং ধর্মঘটের যে দাবিগুলো, 7 দফা দাবি, সেই দাবিগুলোর মধ্যে আজকে করোনা মহামারীতে আমাদের দেশের মানুষ যেভাবে আক্রান্ত, তা ভারতবর্ষের আজকের যা খবর, প্রায় 92.5 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, আর কয়েকদিন পরে 1 কোটি ছাড়িয়ে যাবে। অথচ করোনা মহামারী নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের পলিসি কি? কেন্দ্রীয় সরকার কত অর্থ বরাদ্দ করলো বাজেটের বা জিডিপির কত শতাংশ আমাদের এই করোনা মহামারী থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য কি পরিকল্পনা গ্রহণ করছে, তা দেশের মানুষ জানে না। নরেন্দ্র মোদীও জানে না, অমিত শাহও জানে না, স্বাস্থ্যমন্ত্রীও কেন্দ্রের জানে না। ওরা একটা জানে, থালা বাজাও, ঘন্টি বাজাও, আর ওই গৌত্র সেবন করো। এই বিজেপি, আরএসএস, নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ,
এরাই জানে এটাই হচ্ছে করোনা মহামারীর একমাত্র মহৌষধ। এছাড়া সায়েন্স, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, এই যে গবেষণা হচ্ছে, এই সমস্ত প্রশ্নে গোটা দেশের সরকারের পলিসিটা কি, সরকারের নীতিটা কি, কিভাবে ফাইট আউট হবে এই মহামারী, আজও পর্যন্ত দেশের মানুষ জানে না। আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নে নির্দিষ্ট হয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে হবে সরকারি উদ্যোগে। বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামো, হাসপাতাল, সেখানে মানুষ লুট হচ্ছে, লুট। কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের নিয়ন্ত্রণ নেই। দ্বিতীয়ত হচ্ছে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। স্বাধীনতার পর এরকম পরিস্থিতি দেশে কোনোদিন হয়নি। ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকার তৈরি হয়েছিল 2019-এ, যখন করোনা মহামারী ছিল না। 2020 করোনা মহামারীর পরে আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য ৭৫০০ টাকা করে প্রতিটি আয়করহীন পরিবারকে দিতে হবে। আমরা বলছি আয়করহীন পরিবারের সদস্যদের বিনামূল্যে 20 কেজি করে খাদ্যশস্য দিতে হবে। রেগা দ্বিগুণ করতে হবে, মজুরি দ্বিগুণ করতে হবে এবং আমাদের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারকে অর্থ বিনিয়োগ করতে হবে। শিল্প কলকারখানা, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো গড়ে তুলতে হবে দেশের মানুষের স্বার্থে। তাহলে অর্থনীতি চাঙ্গা হবে, মানুষ কাজ পাবে। না হলে এই অর্থনীতিকে বাঁচানো যাবে না। কিন্তু নরেন্দ্র মোদীর এই কথা শুনতে রাজি না, যার ফলে আজকে দেশের অর্থনীতিতে বিপর্যয় ঘটেছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কর্মহীন হয়েছে, শ্রমিকরা কর্মহীন হয়েছে। লকডাউনের ওয়েজ পায়নি চটকলের শ্রমিকরা, চা বাগানের শ্রমিকরা। সরকার কোনো ভূমিকা নেয়নি। এই নীতির পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি যে জনবিরোধী, শ্রমিক বিরোধী শ্রম আইন, কৃষক বিরোধী কৃষি আইন, এগুলোকে বাতিল করতে হবে। আর আমরা বলেছি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ করা বন্ধ করতে হবে। দেশকে দেউলিয়া করে নরেন্দ্র মোদী প্রচার করছে যে দেশ এগিয়ে চলেছে, দেশ স্বনির্ভর হচ্ছে। আচ্ছা, যদি দেশের সম্পদ বিক্রি হয়ে দেশ যদি দেউলিয়া হয়ে যায়, তাকে কি স্বনির্ভর বলে? তাহলে এইভাবে 2016 সাল থেকে যখন দেশের অর্থনীতি 8.3 থেকে নামতে নামতে 4.2-তে এসে দাঁড়ালো 2019-এ, তখন কেন্দ্রীয় সরকার আর কিছু মিডিয়া প্রচার করলো দেশের অর্থনীতির অগ্রগতি ঘটছে, যখন গোটা জিডিপি কমছে। আজকে যখন দেশের অর্থনীতি ধস নেমেছে, তখনও বলে যাচ্ছে দেশ এগিয়ে চলেছে। দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিক্রি করে দিয়ে বলছে দেশ স্বনির্ভর হচ্ছে। এই যে প্রতিনিয়ত নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করছে, মিথ্যা কথা বলছে, দেশের সর্বনাশ করছে, এগুলোকে বন্ধ করতে হবে। আমাদের দাবি শ্রমিকদের স্বার্থে, কৃষকদের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে আজকে দেশের অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এই নীতির পরিবর্তন করতে হবে। শ্রমিক, কৃষক তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আজকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, 45 টাকা 50 টাকা আলু, 90 টাকা 80 টাকা পেঁয়াজ। তা সত্ত্বেও আজকে হচ্ছে এই সমস্ত কেন্দ্রীয় সরকার এই জনবিরোধী নীতি নিয়ে চলছে। আমরা সমস্ত ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে আমরা এই প্রতিবাদে সামিল হওয়ার জন্যে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। আমাদের রাজ্যের মানুষ, শ্রমিক, কর্মচারী, সর্বস্তরের মানুষকে এবং মিডিয়া বন্ধু আপনাদেরও, যে আপনারা সঠিকভাবে আজকে মানুষের যে সমস্যা, সেই সমস্যা এবং মানুষের প্রতিবাদ আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন। আর এই নীতির পরিবর্তন যদি না হয় আজকে ধর্মঘটের পরে, তাহলে আগামী দিনে লাগাতার ধর্মঘট, আগামী দিনে আরও বৃহত্তর লড়াইতে দেশের শ্রমিক শ্রেণী, কৃষকরা যাবে। এবং আগামীকালকে দিল্লিতে পার্লামেন্ট অভিযান হবে, দিল্লিতে পার্লামেন্ট ঘেরাও হবে এবং পশ্চিমবাংলাতে সমস্ত জেলা শাসকের দপ্তরে কালকে শ্রমিকরা এবং কৃষকরা জমায়েত করবে। দিল্লিতেও কালকে কৃষকদের পাশে শ্রমিকরা থাকবে এবং কেন্দ্রীয় সরকারের নীতির পরিবর্তন দাবি জানানো হবে। যদি সরকার তার নীতি না পাল্টায়, তাহলে আগামী দিনে আরও বড় লড়াইতে আমরা যাব। রাজ্য সরকার মুখে বলেছিল আমরা মিছিল করব, তৃণমূলের মিছিল দেখা যায়নি।
গোটা রাজ্যে কোনো জায়গায় তৃণমূলের মিছিল বেরিয়েছে, ধর্মঘটকে বলছিলেন, দাবিগুলো আমরা সমর্থন করছি, কিন্তু সকাল থেকে পুলিশ দেখা গেছে, পুলিশ দিয়ে ধর্মঘটীদের ঠেঙানো, মারা, র্যাব দিয়ে পেটানো, গ্রেপ্তার করা, এইসব বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু এই দাবি জনগণের দাবি, এই দাবির সমর্থনে রাজ্য সরকার এই ধর্মঘটকে ভাঙার জন্যে যে উদ্যোগ নিয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি, এবং জনগণকে বিভ্রান্ত করার জন্যে বলেছিল দাবিগুলো ঠিক, আমরা দাবিগুলোকে সমর্থন করছি, কিন্তু যারা ধর্মঘট করছে তাদের পেটাচ্ছি, তাদেরকে গ্রেপ্তার করছি, তাদেরকে মিথ্যা মামলায়, এই যে দ্বিচারিতা রাজ্য সরকারের, তৃণমূল কংগ্রেসের, আমরা মমতা ব্যানার্জি সরকারের এই দ্বিচারিতা আমরা তীব্র প্রতিবাদ করছি। ধন্যবাদ। আমরা ওইসব সমর্থন করি না। এবার সর্বাত্মক ধর্মঘট, পশ্চিমবাংলায় সর্বাত্মক স্বতঃস্ফূর্ত ধর্মঘট। বিদ্যুতের তথ্যটা এটা একটু প্রিন্টিংয়ে হয়েছে, ভুলে গেছে বোধহয় টাইপ করতে, এখনই বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বললাম তো, কোনো জায়গাতে কোনো এই ধরনের ঘটনা তৃণমূল, বিজেপি এরা করে, আমরা করি না, সমর্থন করি না। আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘটের পক্ষে, কারণ আমাদের সাথে আছে নীতি, আমাদের সাথে আছে গোটা দেশের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, এবং কোথাও একটা কোন দোকান খোলা আছে, সেই দোকান যদি বন্ধও হয় অথবা খোলাও থাকে, তাতে কী যায় আসে? তার উপরে গোটা ভারতবর্ষের এই ধর্মঘটের কিছু যায় আসে? অতএব ওইটার দরকার হয় না। যারা করেছেন তারা ভুল করেছেন। এই অজিত দা শোনো, আচ্ছা এবারে কামারুজ্জামান সাহেব আইএনটিইউসির সভাপতি বলবেন। বিদ্যুৎ শিল্পে রিপোর্টটা আনো নিচে, বলো যে বিদ্যুৎ শিল্পের রিপোর্টটা পিএনসিকে ফোন করতে বলবে। হ্যাঁ, গোটা জেলাতে জেলা শাসকের দপ্তরের সামনে কৃষকরা আমাদের রাজ্যে বিক্ষোভে সামিল হবে, সেখানে ট্রেড ইউনিয়নগুলো থাকবে, আর দিল্লিতেও থাকবে। বন্ধুগণ, আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার মেহনতি মানুষ এবং সাধারণ লোককে আমরা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা অল ট্রেড ইউনিয়নের ডাকা আজকের এই বন্ধে যেভাবে তারা এগিয়ে এসছেন, যেভাবে বন্ধকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং কয়েকটা পয়েন্ট আমি সাপ্লিমেন্ট করতে চাই, উনি তো পুরো বলেছেন। একটা হচ্ছে ডিফেন্স, এখানে বাদ গেছে, আছে প্রতিরক্ষা আছে, বাংলাতে আছে, এতে বোধহয় বাদ গেছে। তো ডিফেন্সের আমি অর্ডিন্যান্স ফ্যাক্টরির খবর নিয়েছি। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে মাত্র 20% বিদ্যুতের 65%-এর উপরে শ্রমিক ধর্মঘট অংশ, 80% লোক আসেনি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। অর্ডিন্যান্সের একটা বিরাট বড় একটা ডিপো আছে আলিপুরে, সেখানেও 20% অ্যাটেন্ডেন্স হয়েছে। কলাইকুণ্ডাতে এয়ার বেস আছে, সেখানেও 81% লোক যায়নি কাজে। কোয়ালিটি কন্ট্রোল ওদের আছে ফোর্ট উইলিয়ামে, সেখানে 85% লোক যায়নি। ওদের একটা বড় ডিপার্টমেন্ট আছে MES, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, সেখানেও প্রায় 80%-এর বেশি লোক ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। এবং পশ্চিমবাংলায় একটা বড় শিল্প আছে, সেটাকে আমরা বলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আকরা, সন্তোষপুর, বাঁকড়া, মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ,
বজবজ এবং বিষ্ণুপুর এইগুলোতে সম্পূর্ণভাবে 100% বন্ধ হয়েছে। কনস্ট্রাকশন ওয়ার্কার আমাদের রাজ্যে 25 লক্ষ আছে, তারা 100% আজকে এই বন্ধে অংশগ্রহণ করেছে। এবং আগে যেটা আপনাদের কাছে রিপোর্টিং দিয়েছেন আনাদি সাহু বাবু, ওটা আপনারা দেখে নিন। আমরা শুধু এটুকু বলতে চাইছি যে দক্ষিণপন্থী পার্টি এবং একটা বর্বর সরকার এসছে, তাদের বিরুদ্ধে আমাদের এই বন্ধ ছিল, কিন্তু রাজ্য সরকার এবং সরকারি পার্টির কিছু লোক যেভাবে কাল থেকে অপপ্রচারে নেমেছে সেটাকে আমরা কন্ডেম করছি। এবং যেসব জায়গাতে তারা একটু বাধা সৃষ্টি করতে চেয়েছিলেন, ঝামেলা করতে চেয়েছিলেন, জোর করে লোক ঢুকানোর চেষ্টা করেছেন, তার মধ্যে হচ্ছে গার্ডেনরি শিপ বিল্ডার্স। সেখানে আমাদের লোকের সাথে পুলিশের একটু বচসা হয়েছে, আমাদের 4 জনকে গ্রেফতারও করেছেন। আমরা বলেছি নিঃশর্তভাবে তাদেরকে ছাড়তে হবে। ঠিক তেমনি মধ্যমগ্রামে, বারাসাতে, যাদবপুরে তারা পুলিশ এবং পুলিশের পেছনে রুলিং পার্টির কিছু লোক এসে ঝামেলা করতে চেয়েছিলেন, কিন্তু জনগণের এত বেশি সাপোর্ট আমরা পেয়েছি যে তারা বেশিক্ষণ টিকতে পারেনি। আজকে পুলিশ বেশি কিছু করতে পারেনি। পোস্তা মার্কেট আপনারা জানেন, ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় হোলসেল মার্কেট, সেটা 100% বন্ধ আছে। বড়বাজারের যত হোলসেল মার্কেট আছে, রিটেল মার্কেট 100% বন্ধ। নিউ মার্কেট 3টে ইউনিট আছে, 3টেই বন্ধ। এবং মেটিয়াবুরুজে 4-5টা মার্কেট আছে, সেটা বন্ধ। খিদিরপুর মার্কেট বন্ধ, অরফানগঞ্জ মার্কেট বন্ধ। এটা দেখে আমরা বুঝতেই পারছি যে জনগণের সাপোর্ট আমরা 100% পেয়েছি, তাদের সহানুভূতি আমাদের সাথে আছে। তবে সরকার যদি আমাদের এই কথাগুলো না মানে, এই এত সাপোর্ট দেখার পরেও, তাহলে কিন্তু আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না এই আন্দোলনটাকে আরও তীব্রতর করার। আমরা বসে ঠিক করব যে আবার কবে কিভাবে আমাদেরকে আন্দোলনে নামতে হবে, স্ট্র্যাটেজি ঠিক হবে, তারপরে আপনাদেরকে ডেকে আমরা নিশ্চয়ই জানিয়ে দেব। ধন্যবাদ। বিদ্যুতের 65% স্ট্রাইকে পার্টিসিপেট করেছে বিদ্যুতে, মানে ওটা রাজ্যে না, আমি ওদিকে চলে। না, ঠিক আছে। আচ্ছা, এই ধর্মঘটকে নিয়ে পার্সেন্টেজ, ধর্মঘটের সংখ্যা পার্সেন্টেজ কত, সেটা বিস্তারিতভাবে জানানো হয়েছে। কিন্তু আজকে রাস্তাতে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন রাস্তায় ছিল, যারা বলেছিলেন ধর্মঘট করা উচিত নয়, এবং কিন্তু ধর্মঘটের দাবিগুলো যৌক্তিক। তারা নাকি মিটিং মিছিল প্রচার করবেন, আমি জানি না কোনো ক্যামেরাতে এই ছবি এসছে কিনা, কিন্তু বহু জায়গাতেই দেখা গেছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হামলা চলেছে। একটাই প্রমাণ হয়েছে, গোটা দেশে 8ই জানুয়ারি যে ধর্মঘট হয়েছিল, 25 কোটি মানুষ, সম্ভবত আজকে রাত্রির রিপোর্ট এসে যাবে, ভারতবর্ষে তাকে ছাপিয়ে যাবে ধর্মঘটীদের সংখ্যা গোটা রাজ্যে। সকালবেলা হরিয়ানাতে কৃষকরা যখন আগামীকাল দিল্লি অবরুদ্ধ করবার জন্য ঢুকছে, সেখানে তাদেরকে, কৃষকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় গ্রামীণ ধর্মঘট হয়েছে। তারা ছবি দেখেছেন, চা বাগান থেকে আজকে চটকল পর্যন্ত। ইভেন চটকলে যেখানে বিএমএস এর ইউনিট আছে, তারাও পর্যন্ত ধর্মঘটের দাবিগুলোকে যৌক্তিক মেরে ইউনিট হিসাবে, বিএমএস সংগঠন তো ধর্মঘটের পক্ষে নেই, কিন্তু তাদের ইউনিট হিসাবে তারাও পর্যন্ত চটকলে প্রবেশ করেনি। তারা মনে করেছেন এটা তাদের যৌক্তিক দাবি। বাকি এটা প্রমাণ হয়েছে, হ্যাঁ, প্রতিরক্ষা শিল্পেও পর্যন্ত এই অবস্থা হয়েছে।
যদিও ভয় পেয়েছে, প্রতিরক্ষার ধর্মঘটের জন্য পিছিয়ে গেছে কর্পোরেশন। সমস্ত জায়গায় ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স বলার দরকার নেই, 100% ধর্মঘট হয়েছে। শুধু একটাই প্রমাণ, যদি ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের আগে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন যদি এই ধরনের নীতি না বদলায়, এবং এটা খবর যে আগামীকাল দিল্লিতে যেভাবে অবরুদ্ধ হবে, ট্র্যাক্টরগুলো ঢুকছে, কৃষি বিল যেটা আইনে রূপান্তরিত, শ্রমকোড ইত্যাদি পরিবর্তন না হলে গোটা দেশে এই মোদী সরকারের বিরুদ্ধে, তার নীতি পরিবর্তনের বিরুদ্ধে আর একটা বড় রাস্তা, প্রতিরোধের রাস্তায় যাবে। আজকে সকাল থেকে যারা ধর্মঘটে অংশগ্রহণ করেছেন এবং সংবাদপত্র, মিডিয়া যেভাবে মানুষের কাছে এটাকে প্রচার করেছে, সবাইকেই আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আমারটায় চলে আসুন। এআইটিউসির বিপ্লব ভট্ট। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি, দেশ বিরোধী আর্থিক নীতির বিরুদ্ধে আজকে সারা দেশ জুড়ে ধর্মঘট সংগঠিত হচ্ছে এবং আমাদের রাজ্যেও বহু বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, সরকারিভাবে বিরোধিতা করা সত্ত্বেও এই ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। চটকল থেকে শুরু করে চায় বাগান, জঙ্গলমহল থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত সর্বস্তরের শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মঘটী শ্রমিকদের আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সমস্ত ধর্মঘটকে ছাপিয়েই এবারের ধর্মঘট এক ঐতিহাসিক রূপ নিয়েছে। আবার আমাদের দেশে প্রমাণ হলো যে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ তারা যখন ধর্মঘটের লড়াই শুরু করেন, সরকার তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে হয়। ইতিমধ্যেই আমরা প্রতিরক্ষায় দেখেছি, আমরা কয়লা খাদানে দেখেছি, উত্তরপ্রদেশের বিদ্যুৎ শ্রমিকের 18 দিনের ধর্মঘটে দেখেছি। ফলে আমরা বিশ্বাস করি, আমরা দাবি করি, সরকার যদি তার নীতি পরিবর্তন না করেন তাহলে একদিনের ধর্মঘট নয়, আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। কোনো মতেই এটা বরদাস্ত করা যাবে না। জাতীয় সম্পত্তি বিক্রি আমরা মেনে নেব না, কর্মী সংকোচন আমরা মেনে নেব না, ট্রেড ইউনিয়ন আইন সংশোধনের নামে কর্পোরেটকে তোষণ করা আমরা মেনে নেব না। শ্রমিকদের স্বার্থেই আইন করতে হবে, দেশের স্বার্থেই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচিয়ে রাখতে হবে। অপরদিকে শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আজকে আমাদের সংগঠনের মধ্যে নয়, এমন বহু শ্রমজীবী মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটকে সমর্থন করেছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে 7,500 টাকা আর্থিক প্যাকেজের দাবিতে এবং আগামী দিনে নতুন কর্মসংস্থানের দাবিতে। ফলে আমরা আপনাদেরও ধন্যবাদ জানাবো। এবারের ধর্মঘটে বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া যেভাবে ধর্মঘটের পাবলিসিটি করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং যারা ধর্মঘটে অংশগ্রহণ করে এই ধর্মঘটকে সফল করেছেন তাদেরকেও অভিনন্দন জানাই এবং আমি আমার বক্তব্য শেষ করছি। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, 10টি ট্রেড ইউনিয়ন ও স্বাধীন ফেডারেশন সমূহের ডাকা আজকের সারা ভারত ধর্মঘটের সমর্থনে সকল স্তরের শ্রমজীবী মানুষ তথা যারা সর্বাত্মক ধর্মঘট করেছে তাদেরকে টিউসিসির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে
সংগ্রামী অভিনন্দন ও লালসা জানাই। আমাদের এই প্রেস কনফারেন্সের রিপোর্ট আপনাদের মাধ্যমে সারা দেশে আজকে যাচ্ছে, তার জন্য আপনাদেরকেও আমরা কুর্নিশ জানাচ্ছি। আজকে কেন্দ্রীয় সরকার এবং মোদী সরকার যেভাবে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে, জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকে যেভাবে আমরা ধর্মঘটে নামতে বাধ্য হয়েছি, বর্তমান সময়ে কেউ চায় না যে এরকম 8.5 মাস লকডাউনের পরে আবার একদিন ধর্মঘট আমরা করতে যাই। কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের কথাকে কর্ণপাত না করার ফলে বাধ্য হয়ে আজকে ধর্মঘটে আমরা নামতে বাধ্য করে হয়েছি। তাই আজকে সকল স্তরের সারা পশ্চিমবঙ্গে চটকল শ্রমিক থেকে শুরু করে, চা বাগানের শ্রমিক থেকে শুরু করে এবং আজকে খনি শিল্পের সমস্ত শ্রমিক তথা আজকে রেল, ব্যাংক, বিমা, প্রতিরক্ষা মতন দপ্তর থেকে শুরু করে সমস্ত স্তরের শ্রমজীবী মানুষ তথা কৃষিজীবী মানুষ তারাও আজকে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটকে সমর্থন করেছে। এই ধর্মঘটের মাধ্যম দিয়ে আমরা মোদী সরকারকে জানাতে চাই যে আগামী দিনে যদি তুমি জনবিরোধী, শ্রমিক বিরোধী নীতিকে প্রত্যাহার না করো, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। শ্রমজীবী মানুষের যে অধিকার, যে শ্রম আইনের যে অধিকার ছিল, সেগুলো তুমি যেভাবে ছিনিয়ে নিতে চাইছো এবং কর্পোরেট মালিকদের মনোমতন করতে চাইছো, তার বিরুদ্ধেও আমাদের এই লড়াই, এই আন্দোলন। তুমি যদি চাও এসো, আমাদের সাথে বসো এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সাথে বসে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ তথা জনতার সপক্ষে তুমি ভালো পদক্ষেপ নাও। এই কথা আমরা জানাতে চাই এবং তার বিরুদ্ধে যদি তুমি না করো, তার বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ আমরা গড়ে তুলব আগামী দিনে বৃহত্তরভাবে। এই কথাগুলো বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাইয়া আমার বক্তব্য শেষ করি।